নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেকেই চাই নিজেদেরকে সুন্দর দেখতে। তার কারণ নিজেদের সুন্দর দেখলে আমাদের ভীষণ আত্মবিশ্বাস বাড়ে এবং আমাদের মনে হয় যে যে কোনো ক্ষেত্রে আমরা সফলতা পেতে পারি। নারী সৌন্দর্যের ক্ষেত্রে বিরাট একটা জায়গা জুড়ে রয়েছে সুন্দর নিটোল স্তন যুগল। অনেক মহিলা বা অনেক নারী রয়েছেন যাদের কিন্তু স্তনের যে আকৃতি বা আকার বেশ ছোট। স্বভাবতই তারা যখন যে কোনো সুন্দর ড্রেস পরেন, শাড়ি পরেন, ভীষণ তারা অস্বস্তি বোধ করেন। তারা মনে করেন যে তাদের বোধহয় ভালো লাগছে না। এই ভালো না লাগার যে অভিব্যক্তি, সেটা তাদের আত্মবিশ্বাসে মারাত্মক প্রভাব ফেলে। আর বুঝতেই পারছেন যে আত্মবিশ্বাসের প্রভাব বা কনফিডেন্সের অভাব মানেই সব শেষ। আজকের দিনে যেভাবে আমাদের বিজ্ঞান বা প্রযুক্তি উন্নত হয়েছে, কোন রকম সমস্যা না করে অতি সহজে অল্প সময়ে কম খরচে এই স্তন যুগল বৃদ্ধি করা সম্ভব, যেটাকে বিজ্ঞানের পরিভাষায় আমরা বলে থাকি ব্রেস্ট অগুমেন্টেশন। এই ব্রেস্ট অগুমেন্টেশন নিয়ে আজকে কথা বলবো এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বেনকে। স্যার নমস্কার। নমস্কার ম্যাডাম। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত হচ্ছি যে আজকের দিনে আমরা যেভাবে বিজ্ঞান এবং প্রযুক্তি এগিয়ে গেছে এবং আপনাদের হাত ধরে আপনারা যেভাবে এই ধরনের সমস্যার সমাধান করছেন, সেটা নিঃসন্দেহে নারীদের অনেক বড় ভরসার জায়গা। ঠিক, সত্যি আমাদের যে ফিমেনিটি রয়েছে, ফেমিনিটির একটা বড় অংশ হচ্ছে ব্রেস্ট। তো এবং ব্রেস্টের সাইজ যদি কারো ছোট থাকে, সে অনেক সময়তেই তার হয়তো ফিজিক্যালি অসুবিধা হয় না, ব্রেস্ট ফিডিংও অসুবিধা হয় না, কিন্তু কনফিডেন্সের একটু ঘাটতি অনেক সময়তে মনের মধ্যে আসে। অনেক সময়তেই তারা প্যাডেড ব্রা পরেন এবং আমরা আগেকার দিনে দেখবো বিভিন্ন রকম অয়েল ম্যাসাজিং এর কথা বলছে, কিন্তু এই ব্যাপারগুলোতে মানে সম্পূর্ণভাবে সমাধান কিন্তু হলো না। অয়েল ম্যাসাজ করে কিন্তু বিশেষ কিছু লাভও হয় না। তো অনেকেই চান পার্মানেন্টলি জিনিসটা যাতে সাইজটা বেড়ে যায় এবং দেখতে ভালো লাগে। সেই জন্য পার্মানেন্টলি যদি আমরা ব্রেস্টের সাইজ বাড়াতে চাই, নিরাপদে বাড়াতে চাই, যেটা থেকে কোনো অসুবিধা হবে না, তো সিলিকন ব্রেস্ট অগমেন্টেশন হচ্ছে সেটার পদ্ধতি। এই আমার হাতে দেখুন একটা সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট রয়েছে, এটা জাস্ট একটা স্যাম্পল দেখানোর জন্য। তো এই সিলিকন ইমপ্লান্ট দিয়ে এটাকে আমরা ব্রেস্টের তলায় এটাকে প্লেস করে দেওয়া হয়। যেমন ধরুন এটা যদি কারো ব্রেস্ট হয়, এটা ধরুন একটা ব্রেস্ট, এটা একটা ব্রেস্টের সাইজার। তো ব্রেস্টটা যদি এরকম থাকে, আমি আমার উপরেই দেখাচ্ছি, তো ব্রেস্টের তলায় এটাকে আমরা ইমপ্লান্টটাকে রেখে দিলাম, ফলে দেখুন ব্রেস্টটা কিন্তু উঁচু লাগছে। আচ্ছা, নরমালি ধরুন এরকম ছিল, সেটার নিচে আমরা ব্রেস্টের তলায় এই ইমপ্লান্টটাকে রেখে দিলাম, ফলে ব্রেস্টের সাইজটা কিন্তু বড় লাগলো। তো এই প্রক্রিয়াটা একটা সার্জারি, এটাকে ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি বলে। এই সার্জারির মাধ্যমে যেটা সব থেকে বড় সুবিধা হচ্ছে, এটা একটা পার্মানেন্ট সার্জারি, রেজাল্টটা পার্মানেন্ট হবে। 2 নম্বর প্রেডিক্টেবল, আপনি কোন সাইজে চাইছেন, কোন ভলিউমে চাইছেন, সেটা খুব সুন্দর করে মেজার করে ডিটারমাইন করে আমরা শেপটা দিতে পারি। তো যারা ছোট ব্রেস্ট থেকে বড় ব্রেস্ট বাড়াতে চাইছেন, সাইজ বাড়াতে চাইছেন, তাদের জন্য ব্রেস্ট অগমেন্ট, সিলিকন ব্রেস্ট অগমেন্টটা হচ্ছে সেফেস্ট এবং প্রকৃষ্টতম পন্থা। একেবারে। স্যার এই যে সার্জারি হয়, সার্জারি করতে কিরকম সময় লাগে? এই সার্জারিটা কিন্তু একটা কসমেটিক এবং প্লাস্টিক সার্জনস আমরা যারা রয়েছি, তারা এই সার্জারি করার জন্য ট্রেন্ড এবং লাইসেন্স প্রাপ্ত। এই সার্জারি একটা হসপিটালে করতে হয়, ইউজুয়ালি ডে কেয়ার সার্জারি হিসেবে আমি আমার ক্লিনিকে বা আমার যে ডে কেয়ার সেন্টার নার্সিং হোম রয়েছে সেখানে করে থাকি। সার্জারিটা করতে 40 থেকে 90 মিনিট মতো সময় লাগে, 45 মিনিট থেকে 90 মিনিট মতো সময় লাগে। এবং আমরা যেদিন সার্জারি করব সকালবেলায় এসে আপনি ভর্তি হবেন, সার্জারিটা হয়ে যাবে, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা পরে আপনি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন এবং ওটি শেষ করার 4 থেকে 6 ঘন্টা পরে আপনাকে ছুটি করে দেওয়া হবে। এবং এই ছুটি করে দেওয়ার পরে কিন্তু আর আসার দরকার পড়ে না। তাহলে সার্জারি করার টাইমিং যদি বলেন, তাহলে বলবো আমরা সার্জারি করতে 45 থেকে 1 ঘন্টা মিনিট, সার্জারি করতে 45 মিনিট থেকে 90 মিনিট, এবং দিনের দিন পেশেন্টকে ছুটি করে দেওয়া হয়। আচ্ছা স্যার, এটা তো একটা অত্যন্ত ভালো দিক যে তাদেরকে রাত্রিবেলা থাকতে হয় না হসপিটালে, তারা আসছেন এবং কিছু সময়ের মধ্যে সার্জারিটা হচ্ছে, সার্জারি করার পর আবার তারা বাড়ি ফিরে যেতে পারছেন। তো এই প্রসঙ্গে আমি একটু জানবো আপনার কাছে যে এই সার্জারি চলাকালীন কি কোনো ব্যথা হয়? সার্জারি চলাকালীন কিন্তু ব্যথা হবে না, কারণ আমরা সার্জারি চলাকালীন অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়, ফলে আপনি ঘুমিয়ে থাকবেন,
আপনি কিচ্ছু টের পাবেন না, বুঝতে পারবেন না যে সার্জারি হচ্ছে বা অন্য কিছু হচ্ছে কিনা, কারণ তখন আপনি অ্যানাস্থেসিয়ার আন্ডারে থাকছেন। সার্জারির পরে ব্যথা হবে কিনা, যখন আপনি হসপিটালে নেক্সট আরো 4 থেকে 6 ঘন্টা থাকছেন, তখন আমরা ব্যথা যাতে না হয় সেজন্য একটা দুটো ওষুধ আপনাকে দেব, এবং বাড়িতে গিয়েও যাতে ব্যথা না হয় আপনার নেক্সট 5 দিন আমরা অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ এগুলো দিয়ে দেওয়া হয়। ওভারঅল পেইন যে ব্যাপারটা, পেন নিয়ে অনেক আমাদের ভয় থাকে মনের মধ্যে, পেন কিন্তু খুব কম। সার্জারি পেন হয় না আমি সেটা বলবো না, কিন্তু পেন যেটা হবে সেটা মেডিকেশন দিয়ে কমিয়ে রাখা যাবে, এবং খুব সহজেই আপনি এই রিকভারি পিরিয়ডটা কিন্তু ওভারকাম করতে পারবেন, মেজর কোনো অসুবিধা হবে না, ব্যথা অন্তত হবে না। স্যার আপনি বললেন যে 5 দিন ওষুধ চলে, তো 5 দিনই কি তাদের রেস্টে থাকতে হবে না তার থেকে একটু বেশি সময়? ঠিক, আপনাদের প্রথমেই মনে হবে কি স্যার ছুটি তো আপনি সেই দিনই করে দিলেন, আমি বাড়ি চলে গেলাম, কিন্তু বাড়িতে গিয়ে বেড রেস্টে থাকতে হবে কিনা? অ্যাজ সাচ বেড রেস্টে কিন্তু থাকার দরকার পড়ে না, কারণ আমরা যে সার্জারিটা করছি সেটা ডে কেয়ার সার্জারি। আপনি বাড়িতে চলে যাবেন, বাড়িতে গিয়ে আপনি আপনার যে স্বাভাবিক কাজকর্ম, দাঁত মাজা, স্নান করা, মোবাইল সার্ফিং করা, এগুলো সমস্ত কিছুই করতে পারবেন। কিছু কিছু রেস্ট্রিকশনস থাকে, যেমন আমি বলে থাকি নেক্সট 5 থেকে 10 দিন কোনো সোশ্যাল প্রোগ্রাম, কারো জন্মদিনের পার্টি বা বাড়ির বাইরে ঘুরতে যাওয়া, এই ব্যাপারগুলো অ্যাভয়েড করাটাই বেস্ট, কারণ বিভিন্ন ওষুধপত্র চলবে। এই সময় বাইরে যদি ভারী খাবার, ঝালওয়ালা খাবার বা বাইরের কোনো খাবার খেয়ে যান, পেট খারাপ এগুলো ব্যাপারগুলো হতে পারে। সেই জন্য বাড়িতে গিয়ে বেড রেস্টের দরকার নেই, কিন্তু হোম রেস্ট। নেক্সট হয়তো আপনার মনে হবে স্যার স্কুল, কলেজ বা অফিসে কবে থেকে জয়েন করব, 3 দিনের জন্য হোম রেস্টই সাফিসিয়েন্ট। ধরুন আপনি বৃহস্পতিবারে সার্জারি করে দিলেন, শুক্র, শনি, রবি বাড়িতে রেস্ট নিয়ে দিলেন, সোমবারের থেকে কিন্তু অফিস, কলেজ সমস্ত জায়গায় যেতে পারেন। একটাই শুধু জিনিস আমাদের তরফ থেকে বলা থাকে, সেটা হচ্ছে আমরা আপনাকে একটা স্পোর্টস ব্রা পরতে বলবো। ইউজুয়ালি আমি আমার ক্লিনিক থেকেই আপনার কোন সাইজের ব্রেস্ট হলো সেটার উপরে বেসিস করে আমরা স্পোর্টস ব্রা পরিয়ে দেবো। ওই স্পোর্টস ব্রাটাকেই আপনি যখন বাড়ির বাইরে যাচ্ছেন পরবেন। নেক্সট 1 মাস মতো স্পোর্টস ব্রাটা পরতে হয়, এবং এই 1 মাস যেটা হবে উল্টো ভাবে শোয়া যাবে না। আপনি চিত হয়ে শুতে পারেন, পাশ ফিরে শুতে পারেন, কিন্তু ব্রেস্টের উপরে ভার দিয়ে শোয়া যাবে না। এরকম ছোট্ট ছোট্ট কয়েকটা রেস্ট্রিকশন মেনে চললে পরেই যথেষ্ট। হসপিটালাইজড লং টাইম থাকার দরকার নেই, বাড়িতেও বেড রেস্ট লং টাইম থাকার দরকার নেই। 3 দিন পর থেকে কিন্তু আপনি আপনার স্বাভাবিক কাজকর্মের জীবনে ফিরতে পারেন। একদম। স্যার আপনি একটা সাইজের কথা বললেন, তো এই সাইজের প্রসঙ্গে আসি, যে এই সাইজটা আপনারা কিভাবে ডিসাইড করেন? কারণ আমরা দেখেছি যে অনেক কম বয়সী মেয়ে যারা একদম কিশোরী থেকে যৌবনের পথে উত্তীর্ণ হচ্ছে, তাদের অনেক সময় এটা নিয়ে অনেক সমস্যা হয়। বিবাহিত জীবনে প্রবেশ করার আগে অনেকেই এটা করে থাকেন। তো এই যে সাইজটা, এটা আপনারা কিভাবে দেখেন? দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদের বডির একটা সাইজ আছে। যেমন আমাদের পায়ে আমরা জুতো পরি, জুতোর সাইজ থাকে, তো জুতোর সাইজ থাকে। আমরা মার্কেটে আমরা ছেলেরা টি শার্ট কিনতে যাই, স্মল থাকে, মিডিয়াম থাকে, লার্জ থাকে, এক্সেল থাকে, ডাবল এক্সেল থাকে। তেমনি আপনার বুকে কোন সাইজের ব্রেস্ট সব থেকে ভালো ম্যাচ করবে, সেটার জন্য যখন পেশেন্ট আসেন আমরা তাকে মেজারমেন্ট করি। যেমন আপনি একটা ব্লাউজ কাটাতে গেলেও আপনাকে সাইজ নিতে হয়, ব্রা কিনতে গেলে একটা সাইজ নিতে হয়। এইবারে ডিপেন্ড করছে যে আপনার প্রত্যেকটা মেয়ে সে বুঝে যায় যে আমার ফ্রেন্ডস বা আমার কাকিমা বা আমার মা, তার মোটামুটি এই সাইজ, উনি এই সাইজের ব্রা ইউজ করেন, তো আপনার মনে কিন্তু একটা আইডিয়া থাকবে। তো সেই আইডিয়াটা আমরা জিজ্ঞেস করি যে আপনি কোন সাইজের ব্রেস্ট হলে পরে আপনার জিনিসটা ভালো লাগবে। তখন পেশেন্টরা হয়তো সেই সাইজটা বললো। আমরা যেটা করি, একটা লুজ ব্রা থাকে, সেই লুজ ব্রাটা পরিয়ে দেওয়ার পরে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা আমাদের সাইজার থাকে। যেমন এই যে ভলিউমটা, এই ভলিউমটাতে 350 সিসি যে ইমপ্লান্ট দিলে পরে এরকম ভলিউম আসবে। তখন আমরা ওনার ব্রায়ের মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে দিই। সার্জারির আগে কিন্তু এটা সাইজ মাপার জন্য আমরা ওনাকে বলি, ধরুন আপনি দেখুন এবারে মোবাইলের সামনে, এবারে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি দেখুন আপনাকে কেমন লাগছে। অনেক সময় যদি মনে হলো না 300 সিসিতে আমার মনে হচ্ছে আমি ঠিক সাইজটা পাচ্ছি না, তার থেকে আমাদের বড় সাইজ থাকে, 400 সিসির সাইজার থাকে, তখন আমরা 400 সিসির সাইজার দিয়ে দিলাম। তখন ওনাকে আবার আমরা বলি যে আপনি দেখুন সামনে দাঁড়িয়ে কেমন দেখতে লাগছে আপনাকে। এবারে ওনার যে সাইজটা ওনার স্যাটিসফ্যাক্টরি বলে মনে হলো, সেই সাইজের ইমপ্লান্টটা কিন্তু এরকম সাইজের মতো দেখতে হয় না, ইমপ্লান্ট কিন্তু গোল দেখতে হয়। এই ইমপ্লান্টটাকে আমরা ইউজ করি, এবং ইউজুয়ালি আমি দেখেছি কিছু কিছু পেশেন্ট আসেন যারা সাইজটা চান স্বাভাবিক সাইজ যাতে হয় তার বডির সঙ্গে মাপা, আর কিছু পেশেন্ট আসেন যারা প্রফেশনাল কারণে তারা একটু বড় সাইজের চান। তো আমরা মোটামুটি আমি দেখেছি 280 থেকে 400 এইটার মধ্যে একটা ইন জেনারেল পার্সেন্ট যারা আসেন তাদের সেই সাইজ দিলে বেশি ভালো হয়। কিছু কিছু পেশেন্ট আসেন যেমন ট্রান্সজেন্ডার পেশেন্ট, তারাও আমার কাছে ব্রেস্ট ট্রিটমেন্ট করতে আসেন, কারণ বেসিক্যালি তারা মেল থেকে ফিমেল হতে চাইছেন, তাদের ব্রেস্টের সাইজ খুব কম থাকে, তাদের কিন্তু একটু বড় সাইজের ইমপ্লান্ট লাগে, কারণ তাদের ব্রেস্ট ভলিউম নেই, তাহলে আমাকে পুরোটাই অ্যাড করতে হচ্ছে। তাদের ক্ষেত্রে 450, 500,
600 সিসির ইমপ্লান্ট কিন্তু ইউজ করতে হয়। তো ইন জেনারেল 280 থেকে 400 বা 400 থেকে 600 এই রেঞ্জের সাইজ আমরা ইউজ করি। আপনার ক্ষেত্রে কোনটা ইউজ হবে সেটা আসার পরে মেপে আমরা আপনাকে এক্স্যাক্টলি ছবি দেখিয়ে বুঝিয়ে দিতে পারবো, বা আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সাইজটা আপনার চাইছে। বিভিন্ন সাইজের ইমপ্লান্ট আমাদের কাছে রাখা থাকে, যেটা আপনার জন্য বেস্ট ফিট হচ্ছে বলে মনে হচ্ছে সার্জারির আগে, সেটা আপনার ক্ষেত্রে ইউজ করা হবে। সেক্স করার সময় বা যৌন জীবন যখন কেউ করেন, তো সেই সময় যদি কোনো প্রেশার পড়ে, তাহলে কি এই যে এই ব্রেস্টের যে ইমপ্ল্যান্টটা এটা কি ফেটে যেতে পারে? এটা একটা খুব কমন কোশ্চেন, যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় তখন যদি কোনো রকম চাপ পড়ে বা বড় আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, কোনো রকম আঘাত পেলে পরে ফেটে যাবে কিনা। 2 নম্বর আর একটা এই প্রসঙ্গে মজার ব্যাপার বলি, অনেক সময় এই পেশেন্টরা জিজ্ঞেস করেন কি স্যার এরোপ্লেনে উঠলে পরে ফেটে যাবে কিনা, কারণ কোনো একটা মুভিতে বোধহয় এরকম দেখিয়েছিল এরোপ্লেনে উঠলে পরে ব্রেস্ট ইমপ্লান্ট ফেটে যাচ্ছে। এটা একটা খুবই ভুল ধারণা। আমি জাস্ট আপনাকে ইমপ্লান্টটা দেখাতে পারি। এটা হচ্ছে ধরুন ব্রেস্ট ইমপ্লান্ট, এটাও একটা সাইজের ইমপ্লান্ট, 340 সিসির ইমপ্লান্ট। এটাকে দেখুন আমি স্কুইজ করছি, পুরোপুরি স্কুইজ করলাম, ক্যামেরার সামনেই দেখুন আমি স্কুইজ করছি, একদম বেঁকে গেল। কিন্তু এটাকে যখনই আমি আবার নর্মাল নিয়ে আসবো একদম সেই সাইজে চলে এলো। ইভেন আমাদের এই কোম্পানিগুলো ভিডিও করে যে এর উপরে গাড়ির চাকা চলে যাচ্ছে, তারপরে কিন্তু শেপটাও রিটেন করছে। ফলে এটা সফট হলেও এটা কিন্তু ভীষণ ডিউরেবল, এত সহজে এটা ফেটে যাওয়াটা ইম্পসিবল, ফাটবে না। এবং যেটা এরোপ্লেনের ওপরে দিয়ে গেলে পরে ফেটে যাবে কিনা, ওটা একটা মুভিতে দেখানো হয়েছিল। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন পৃথিবীতে যত কসমেটিক সার্জারি হয় তার মধ্যে সব থেকে বেশি কসমেটিক সার্জারি হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট বা ব্রেস্ট অগমেন্ট করা, এবং এটা ইউরোপ আমেরিকাতে সব থেকে বেশি হয়। আমাদের ইন্ডিয়াতেও আজকাল হচ্ছে, প্রচুর হচ্ছে, কিন্তু ইউরোপ আমেরিকা সেখানে সব থেকে বেশি। এবং তারা তো আকছার প্লেনে উঠছেন, ফ্লাইট করছেন, তা কখনো কিন্তু জিজ্ঞেস করা হয় না যে আপনার ব্রেস্ট ইমপ্লান্ট আছে কিনা। তাহলে তো আগেই যেমন দেখবেন আমাদের যখন চেক ইন করি বলে দেয় না ব্যাগে এই সমস্ত জিনিস নেওয়া থাকবে, যাবে না, যাবে না, নিশ্চয়ই বাস্ট হলে পরে বলে দিত জিনিসটা। তো এটা একটা ভুল ধারণা। সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় বা অন্য কোনো কারণে প্রেসার যদি লাগে, যদি চাপ লাগে, এটা কোনো রকম কোনো ইনজুরি হয় না, এটা ফেটে যাওয়ার কোনো চান্স নেই, এবং এরোপ্লেনে উঠলে পরে বাস্ট হওয়ার চান্স থাকে না, এটা একটা মিথ। সুতরাং এই মিথটা কিন্তু সত্যি নয়। একদম। নেক্সট যেটা দরকার, যে স্তন্যপান করাতে পারবেন কি এই ব্রেস্ট ইমপ্ল্যান্টের পরে? ঠিক, আমার কাছে বলছি আবারও, ব্রেস্ট অগমেন্ট 2 ধরনের পেশেন্ট করতে আসেন, বেসিক্যালি 3 ধরনের পেশেন্টরা করতে আসেন। এক হচ্ছে কিশোরী, টিন বা 20s এ যারা রয়েছেন, বিয়ে শাদীর আগে আসেন। তো তাদের একটা কোশ্চেন থাকে কি স্যার এটা করার পরে ব্রেস্ট ফিডিং করাতে পারবো কিনা। তো আবারও যেটা বলি, ধরুন এটা যদি ব্রেস্ট হয়, এটা ব্রেস্টের নিপল, এখান থেকে মিল তৈরি হয়ে নিপল দিয়ে বেরিয়ে আসে। ইমপ্লান্টটা কিন্তু ব্রেস্টের ভেতরে ঢোকানো হয় না, ব্রেস্টের পেছনে রাখা হয়। আমাদের চেস্টে যে ব্রেস্ট আছে এবং নিচে মাসল থাকে, এই দুটোর মাঝখানে ইমপ্লান্টটাকে রাখা হয়। ফলে আমি কোনোভাবেই কিন্তু আমরা ব্রেস্টের যে টিস্যু রয়েছে, ব্রেস্ট টিস্যুটাকে কোনোভাবে কিন্তু ইনজিওর করছি না বা হ্যাম্পার করছি না। সুতরাং ব্রেস্ট ফিডিং এ কোনো অসুবিধা হবে না, এটা হচ্ছে মূল কথা। 2 নম্বর, কিছু কিছু পেশেন্ট আছেন যাদের ব্রেস্টের মধ্যে গ্ল্যান্ড হয়তো ঠিক মতো নেই, স্পেশালি যদি ধরুন কিছু ডিজিজ কন্ডিশনস থাকে, বা বিশেষ করে ট্রান্সজেন্ডার পেশেন্ট, তাদের পক্ষে তো মা হওয়া ব্রেস্ট ফিডিং করানো সম্ভব না। কিন্তু ইন জেনারেল ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এ কিন্তু বা মা হতে কোনো রকম কোনো অসুবিধা হয় না, খুব ভালোভাবে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং আমি যত পেশেন্টদের অগমেন্ট করিয়েছি তারা অনেকেই বিয়ে শাদী হয়েছে, মা হয়েছেন, তাদের কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে কোনো অসুবিধা হয়নি। একেবারেই। আমরা তো শুনলাম আপনার কাছে যে এটা একটা লাইফ টাইম সার্জারি, একবার সার্জারি করার পর আর এটাকে কোনো চেঞ্জ করা বা কোনোভাবে মডিফাই করার প্রয়োজন পড়ে না। তো সেই ক্ষেত্রে আমি প্রশ্ন করবো আপনাকে যে এই সার্জারির খরচ কত? ঠিক, এই যে ব্রেস্ট ইমপ্লান্ট করছে এটা কিন্তু পার্মানেন্ট, আপনি চেঞ্জ করার দরকার পড়ে না। কিন্তু কিছু কিছু পেশেন্ট আসেন যারা হয়তো অনেক সময় চাইলেন কি স্যার আমি সাইজটা আর একটু বাড়াবো, তখন কিন্তু এটাকে সাইজ বাড়ানো, যে আমরা ইমপ্লান্টটাকে বের করে বড় সাইজের ইউজ করি, সেই সুবিধা আছে। আর 2 নম্বর হচ্ছে কিছু কিছু পেশেন্ট আসেন, বিশেষ করে বিদেশে দেখেছি, যাদের বয়স ধরুন 60-70s হয়ে গেছে, তারা আর অত বড় বা হেভি ব্রেস্ট রাখতে চাইছেন না, তারা অনেক সময় আসেন। পুরোনো দিনের যে ইমপ্লান্টটা রয়েছে এটা আমি বিদেশ থেকে নিয়ে এসেছিলাম, এটা বের করে দেওয়া, তাদের আর চাইছেন না রাখতে, বের করে দিয়েছি। তো এটা গেল আপনার কোশ্চেন্স এর ফার্স্ট পার্টের উত্তর। সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে যে ইমপ্লান্টের খরচ কত, এটা আমাদের প্রত্যেকেরই মনে হয় কত খরচ হবে। ইমপ্লান্টের খরচ 2-3টে জিনিসের উপরে ডিপেন্ড করে। এক হচ্ছে কোন ব্র্যান্ডের আপনি ইউজ করছেন, যেমন আমরা মোবাইল ইউজ করি, বিভিন্ন মোবাইল দেখবেন এক একটা ব্র্যান্ডের এক এক রকম দাম। তো আমি 2 ধরনের ইমপ্লান্ট ইউজ করি। ক্যাফর্ম, হ্যাঁ, এটা একটা বেলজিয়ান ইমপ্লান্ট, বেলজিয়াম থেকে আসে। জানবেন আমাদের বেলজিয়াম একটা খুব উন্নত দেশ, ইউরোপিয়ান দেশ। ইনফ্যাক্ট আমি নিজেও বেলজিয়াম থেকে কসমেটিক সার্জারিতে ট্রেনিং নিয়েছি। তো এটা বেলজিয়ান ইমপ্লান্ট। আর এটা হচ্ছে মোটিভা, এটা আমেরিকান ইমপ্লান্ট, আমেরিকা থেকে আসে মোটিভা।
মোটিভাই ইমপ্লান্ট। তো এই কোন ইমপ্লান্ট আপনি ইউজ করছেন তার উপরে, এছাড়াও অন্যান্য আরো কিছু লো ব্র্যান্ডেড কস্টের ইমপ্লান্ট রয়েছে। তো এই ইমপ্লান্ট কোন ব্র্যান্ডের আপনি ইউজ করছেন তার উপরে দাম কিন্তু ডিপেন্ড করে। আর ডিপেন্ড করে আপনি কেমন হসপিটালে করছেন, হসপিটাল অনেকে রাতে থাকতে চান, রাতে থাকবেন কিনা, এই সমস্ত বিষয়ের উপরে ডিপেন্ড করে। তো মোটামুটি একটা দামের রেঞ্জ হচ্ছে 80,000 থেকে শুরু করে 80,000 থেকে শুরু করে 1,20,000 থেকে 40 এর মধ্যে কিন্তু পুরো সার্জারির প্যাকেজটা থাকে, যেখানে ইমপ্লান্টের দাম, হসপিটালের খরচ, ডাক্তারবাবুর খরচ সমস্ত কিছু ধরা থাকে। ছুটির সময় আপনাকে হয়তো যে 5 দিন ওষুধ খাবেন সেটা ওই 800 থেকে 1000 টাকার মতো ওষুধ দরকার হয়। আর সার্জারি করার আগে কিছু পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি করতে হয়, সেটা করতে অ্যারাউন্ড ধরুন ওই 2 থেকে 5,000। তাহলে ধরুন ব্রেস্ট ইমপ্লান্ট করার জন্য যদি আমি বলি 80,000 টাকা লাগলো, প্লাস 2,000 টাকা সার্জারির পরে ওষুধ, আর হচ্ছে 3,000 টাকা সার্জারির আগে ইনভেস্টিগেশন, সব মিলিয়ে ওই 90,000 টাকার মধ্যে পুরো প্রসিডিউরটা কিন্তু কমপ্লিট করা যেতে পারে। তো 90,000টা আমি যেটা অন্য ব্র্যান্ডেড ইমপ্লান্ট সেটা বললাম, ব্র্যান্ডেড ইমপ্লান্ট নিলে সেটা 1,10,000, 1,20,000 এই ব্যাপারটা আসতে পারে। একেবারে অনেক ধন্যবাদ স্যার। তার কারণ হচ্ছে যে আজকের বিজ্ঞান এবং প্রযুক্তি যে জায়গায় নিয়ে গেছে, এত সহজে ডে কেয়ারে অর্থাৎ অপারেশন করার পর একদম সোজা বাড়িতে চলে যাওয়া সম্ভব, হসপিটালে নাইট স্টে করতে হচ্ছে না, এবং আপনি যে খরচের কথা বললেন সেটাও কিন্তু একটা রিজনেবল প্রাইসে, যাতে সমস্ত মানুষ এই সার্ভিস পেতে পারেন, তার জন্যই কিন্তু এটা করা হয়েছে। তো আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসা দরকার, কারণ আমরা যে কোনো নারীদের বিভিন্ন সমস্যা, পুরুষদের বিভিন্ন যৌন সমস্যা ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। অনেক দর্শক বন্ধু আছেন যারা হয়তো মুখ খুলে তাদের সমস্যার কথা তাদের বাড়ির লোককেও বলতে দ্বিধাবোধ করেন, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই চ্যানেলের মাধ্যমে আপনারা সহজভাবে ডাক্তারবাবুর কাছে এসে আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা যদি শেয়ার করেন, নিশ্চয়ই কিন্তু খুব সুন্দর রাস্তা আছে তার সমাধানের। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আত্মবিশ্বাস নিয়ে বাঁচুন, কারণ জীবনে চলার ক্ষেত্রে সফলতার জন্য আমাদের জীবনে আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। তাই অনেক ক্ষেত্রে আমাদের এরকম হয় যে আমরা হয়তো অনেক সময় লজ্জার সম্মুখীন হই, আমরা অনেক সময় কুণ্ঠাবোধ করি। তাই কুণ্ঠা বা লজ্জা এইগুলোকে একদম দূরে রেখে আমার কি প্রয়োজন, আমার কি চাহিদা, সেটা একদম সোজাসুজি বুঝে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।